ঠিক আছে। আমরা আবারও ক্লাসে ফিরে এসেছি। চেষ্টা করছি টেকনিক্যাল প্রবলেমটি ঠিক করার জন্য। অলরেডি 53 স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছো, আমি দেখতে পাচ্ছি। তো সাময়িক যে অসুবিধা হয়েছিল সেটির জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করছি। আমি জৈব যৌগের শ্রেণী বিভাগটি আরও একবার রিভিউ করার ট্রাই করব, সবাই খেয়াল করবে এবং স্লোলি আগানোর ট্রাই করব। সবাই, একজন আমাকে বলছে আজকে কি অল টপিক ফিনিশ করবেন? না, আজকে অল টপিক ফিনিশ করব না, আজকে যতটুকু আগানো যায় আমরা ততটুকু আগাবো। জৈব যৌগ চ্যাপ্টারটিতে আমরা একাধিক ক্লাসের ব্যবস্থা করেছি, তো আশা করি তোমাদের সবগুলো সমস্যা দেখা হবে। তোমাদের যে কোনো প্রশ্ন মতামত অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সেটা আমরা গুরুত্বের সহকারে বিবেচনা করি। তো আমি জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলেছিলাম। জৈব যৌগ বেসিক্যালি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক, আর একটা হচ্ছে সাইক্লিক বা চাক্রিক যৌগ। শিকল যৌগগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যটা আমি বলেছিলাম সেটা হচ্ছে প্রান্তীয় কার্বনদ্বয় পরস্পরের সাথে যুক্ত থাকে। প্রান্তীয় কার্বন দ্বয় পরস্পরের সাথে যুক্ত থাকে না, পরস্পরের সাথে যুক্ত থাকে না, এই কথাটি বলেছিলাম মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে। এরপর আমরা যে পার্টটি নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে সাইক্লিক বা চাক্রিক যৌগ। সাইক্লিক বা চাক্রিক যৌগ কারা? যে সমস্ত হাইড্রোকার্বনে প্রান্তীয় কার্বনদ্বয় পরস্পরের সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি সাইক্লিক বা চাক্রিক যৌগ। সাইক্লিক বা চাক্রিক যৌগ আবার দুইটা ক্যাটাগরির হতে পারে, একটা হচ্ছে হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক, আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক কারা? যে সমস্ত সাইক্লিক বা চাক্রিক যৌগে গঠনকারী মৌল হিসেবে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক যৌগ। হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক যৌগ আবার দুটি অংশে বিভক্ত হতে পারে, একটিকে আমরা বলি অ্যালিসাইক্লিক বা সাইক্লোঅ্যালকেন, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণ বলেছিলাম সাইক্লোঅ্যালকেন সমূহ, সাইক্লো অ্যালকেন সমূহ বা চাক্রিক অ্যালকেন সমূহ। চাক্রিক অ্যালকেনের দুটি উদাহরণ আমি এখানে লিখেছি, একটি উদাহরণ হচ্ছে সাইক্লোপ্রোপেন এবং পরেরটি হচ্ছে সাইক্লোবিউটেন। পরে খেয়াল করি আমরা কার্বোসাইক্লিক যৌগের মধ্যে আমরা আরেকটি প্রকারভেদ পাচ্ছি, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ বা হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। ওই সমস্ত অ্যারোমেটিক যৌগ যেখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন পরমাণু থাকে। এর উদাহরণ হিসেবে আমি যুক্ত করেছি বেনজিন এবং টলুইনকে, কারণ তোমরা জানো বেনজিন এবং টলুইনের গঠনে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল উপস্থিত থাকে না। পরবর্তী পার্টটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ কারা? যে সমস্ত সাইক্লিক বা চাক্রিক যৌগে কার্বন হাইড্রোজেন ছাড়াও হেটারো পরমাণু হিসেবে নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস কিংবা অক্সিজেন যুক্ত থাকে তাদেরকে আমরা বলি হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগকেও আমরা আবার দুইটি ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটিকে আমরা বলেছি অ্যালিসাইক্লিক যৌগ, পরেরটিকে আমরা বলেছি অ্যারোমেটিক যৌগ। হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যালিসাইক্লিক যৌগের একটি উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। আর হেটারো অ্যারোমেটিকের আমি তিনটা উদাহরণ যুক্ত করেছি, অক্সিজেন যুক্ত অর্থাৎ ফিউরান, থায়োফিন এবং হচ্ছে পিরিডিন। ফিউরান, থায়োফিন এবং পিরিডিন। আমি এখান থেকে একটি প্রশ্ন বলেছিলাম, সেটা হচ্ছে একটা প্রশ্ন পরীক্ষায় খুবই কমন আসে, নিচের কোনটি হেটারো অ্যারোমেটিক যৌগ বা নিচের কোনটি হেটারো অ্যারোমেটিক যৌগ নয়। এক্ষেত্রে আমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে, আশা করি কোনো সমস্যা থাকবে না। এরপরও যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে। আচ্ছা, একজন আমাকে জানতে চেয়েছো কোন দিন রসায়ন ক্লাস হয়। আমাদের স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে প্রত্যেক শনিবার রাত 8টা থেকে কেমিস্ট্রি ক্লাস হয় এবং এটা তোমরা একেবারে পেজের
প্রথম দিকে পেয়ে যাবে, শুরুতে পেয়ে যাবে, আমাদের ওখানে ছবিতে আছে রুটিনটি সংযুক্ত অবস্থায়। এছাড়াও যদি আরো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা করতে পারো। আশা করি এখন চার্টটি তোমাদের কাছে অনেকাংশে ক্লিয়ার কিনা সেটা তোমরা আমাকে জানাও, তারপর আমি চার্টটি মুছে দিব এবং নতুন টপিকের দিকে যাব। ভাইয়া যৌগগুলোর নাম নিচে লিখে দেন। আমি একাধিকবার বলেছিলাম, ফিউরান, থায়োফিন এবং সর্বশেষটি হচ্ছে পিরিডিন। আর এই যৌগটির নাম বলেছিলাম ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড। আচ্ছা, আমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিব খুব দ্রুত গতিতে। আমি এখনই মুছে দিচ্ছি। এই পর্যায়ে আমরা সম্পূর্ণ নতুন একটি টপিকের দিকে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? সংজ্ঞাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই সংজ্ঞা থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাব। সংজ্ঞা আমাদেরকে বলছে যে সমস্ত সমতলীয়, প্রথমত তাকে হতে হবে সমতলীয়, তারপর হতে হবে চাক্রিক। সমতলীয় এবং চাক্রিক হওয়ার পর তার 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। যদি কোনো একটা সমতলীয় চাক্রিক জৈব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, সেই জৈব যৌগগুলোকে আমরা বলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সেই জৈব যৌগগুলোকে আমরা বলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই 4n+2 সমতলীয় কিভাবে বুঝবো? সমতলীয়টা তুমি শুধু জেনে রাখলেই হবে, এটা বোঝার মতো জ্ঞান বা এটা বোঝার মতো ইকুইপমেন্ট আমাদের কাছে নেই। সো আমরা এতটুকুই বুঝবো সমতলীয়, কারণ কোনটা কোন তলীয় এটা আমাদের আসলে ইকুইপমেন্ট লাগবে বোঝার জন্য। সো আমরা যখন খাতায় আঁকি আমাদের কাছে একতলীয়, দ্বিতলীয়, ত্রিতলীয়, 3 ডাইমেনশনাল বলো, 2 ডাইমেনশনাল বলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু একই মনে হয়। সো সেক্ষেত্রে আমরা এই বিষয়টি এখানে বুঝতে পারবো না। সমতলীয় চাক্রিক যৌগে 4n+2, এই 4n+2 যে সংখ্যাসূচক কথাটি লিখেছি এটিকে আমরা বলি হাকেল নিয়ম। হাকেল নিয়ম। হাকেল নিয়ম প্রদান করেছিলেন বিজ্ঞানী হাকেল। এই নিয়মটি প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন জৈব যৌগের মধ্যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে। এবার আসি এখান থেকে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। সাধারণত এমসিকিউতে যে প্রশ্নগুলো হয় সেগুলো অনেকটা এরকম, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ বা নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। তোমাদের উচ্চ মাধ্যমিক সৃজনশীলে একটি প্রশ্ন আসতো খ নাম্বারে, ব্যাখ্যা করো বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ বা ব্যাখ্যা করো টলুইন একটি অ্যারোমেটিক যৌগ, এ জাতীয় প্রশ্ন আসতো। এগুলো ঢাকা ইউনিভার্সিটির রিটেন পরীক্ষায়ও আসতে পারে। আচ্ছা, তো আমরা সেটা কিভাবে হিসাব করতে পারি একটু দেখা যাক। আমরা বেশ কিছু জৈব যৌগ এখানে আঁকবো, আঁকার পর আমরা দেখব এরা কি আসলে অ্যারোমেটিক কিনা। প্রথমে আমি অ্যারোমেটিক যৌগের প্রথম যৌগটি আঁকলাম, এটি হচ্ছে একটি বেনজিন। বেনজিনকে অ্যারোমেটিক যৌগ কিনা আমরা যাচাই করব। আচ্ছা, এর আগে আরেকটি বেসিক তোমাদেরকে বলে রাখি, 4n+2 হচ্ছে হাকেল নিয়ম। এখানে n অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। n অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে।
যদি ভগ্নাংশ আসে, n এর মান যদি ভগ্নাংশ আসে, সেক্ষেত্রে সেটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হতে পারে না। আচ্ছা, এবার আসি বেঞ্জিনে 4n+2 সংখ্যক পায়ের ইলেকট্রন আছে কিনা আমরা যাচাই করব। কিভাবে করব? আমরা লিখব 4n+2 = 6। আচ্ছা ভাইয়া, 4n+2 তো আমরা বুঝলাম, কিন্তু 6 কই পেলেন? 6 হচ্ছে তার পাই ইলেকট্রন সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ বেঞ্জিনে 1টি 2টি 3টি, টোটাল 3টি পাই বন্ধন আছে। কয়টি পাই বন্ধন আছে? 3টি পাই বন্ধন আছে। আমরা জানি একটি পাই বন্ধন বা যে কোনো একটি সমযোজী বন্ধনে এক জোড়া ইলেকট্রন থাকে। প্রত্যেকটি সমযোজী বন্ধনে কত জোড়া ইলেকট্রন থাকে? এক জোড়া ইলেকট্রন থাকে। সো 3টি পাই বন্ধনে কতটি ইলেকট্রন থাকবে? 6টি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এবার আমরা যদি ক্যালকুলেশন করি 4n = হচ্ছে 4, সুতরাং n = হচ্ছে 1। আচ্ছা দেখো তো আমরা n এর মান পূর্ণ সংখ্যা পেলাম কিনা? n এর মান কি আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি? অবশ্যই পেয়েছি। n এর মান যদি 1 2 3 4 5 এভাবে যদি পেতে থাকি, তখন আমরা বলবো n এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা পেলেই আমরা বলবো এটি হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, লিখিতর জন্য সমাধান দিয়েন, অবশ্যই দেয়া হবে। আচ্ছা, আবার ঝাপসা হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের ক্লাসগুলো সাধারণত পিসি থেকে নেওয়া হয়, ওয়েবক্যাম থেকে। তো সাময়িক অসুবিধার কারণে আমাদের পিসিটি একটু ঠিক করতে নেওয়া হয়েছে। সো আমাদের ক্লাসগুলো ফোন থেকেই নিতে হচ্ছে। ফোন থেকে ক্লাস নেওয়ার ক্ষেত্রে ব্লারের প্রবলেমটা একটু বেশি হয়। আমরা চেষ্টা করছি খুব দ্রুতই আমাদের এই প্রবলেমটি সলভ করার জন্য। আশা করি ঠিক হয়ে যাবে। বক্সটা চেক করতে আমি কমেন্ট বক্সটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরেই দেখছি। আসলে ডিভাইসের মধ্যে প্রবলেমটা কোনোভাবেই সলভ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের অবশ্যই তোমাদের প্রবলেমগুলো আমরা দেখছি। আমি তো জানালাম যে আমাদের ক্যামেরা সংক্রান্ত একটু জটিলতায় আমরা ভুগছি, সেটি খুব দ্রুতই ঠিক করা হবে। আগের সপ্তাহ পূরণের আজকে থেকে কয়েকদিন আগের ক্লাসগুলোতে এই সমস্যা ছিল না। হ্যাঁ, সমস্যাটি হঠাৎ করে হচ্ছে কারণ আমাদের ডিভাইসটি এই মুহূর্তে আমাদের হাতে নেই, সেটি সার্ভিসিংয়ে আছে। সো ডিভাইসটি যত দ্রুত আমাদের কাছে আসবে আমরা তোমাদের কাঙ্ক্ষিত, তোমরা যেভাবে চাও সেভাবে ক্লাস নিতে পারবো। সো আমাদেরকে একটু, আমাদের অ্যাডমিশন টাইম, এটা আমাদের অনেক পরিশ্রম করতে হবে, আমাদের উপর অনেক কিছু যাবে, সবই ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। যখন অ্যাডমিশন টাইম আসবে, পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়, অনেক ধৈর্য পরীক্ষা দিতে হয়। সো ধৈর্যের প্র্যাকটিসটা এখন থেকেই করো। এভাবে অধৈর্য হলে আসলে সামনে তোমাদের যেই একটা সময় আসছে সেখানে কিন্তু তোমরা সাকসেস হতে পারবে না। ঠিক আছে, তো আমি একটু জানতে চাইলাম যে কার কোন সমস্যা, অর্গানিক কেমিস্ট্রি সবার সমস্যাগুলো আমাকে একটু জানাবা। আমি ক্লাসে চেষ্টা করব ওভাবেই রেডি করার জন্য সব কিছু। প্রত্যেকেই নিজেদের সমস্যাগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও। পুরো অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটিতে কার কোন সমস্যা আছে, তোমাদের সমস্যাগুলো নিয়েই কিন্তু আমরা আগাবো। একজন আমাকে বলছে প্রিভিয়াস কোয়েশ্চন সলভ করলে ভালো হয়। ভাইয়া আমার অ্যালিফেটিক বেশি প্রবলেম। অ্যালিফেটিকে কি প্রবলেম? আচ্ছা, এখন কিন্তু আমার মনে হয় কিছুটা দেখা যাচ্ছে। এখন আশা করি দেখা যাচ্ছে। সমস্যা হলে আমিও দেখতে পাবো, ফোনটি আমার হাতে আছে। আমি বলেছিলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য সমতলীয় হতে হবে, চাকতিক হতে হবে এবং সাথে সাথে
4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন যদি থাকে তখন আমরা সেই যৌগকে অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারি। ঠিক আছে, যেখানে 4n+2 এর মধ্যে n হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। আমরা একটি উদাহরণ লিখেছি বাম পাশে। বেনজিনের জন্য আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই বেনজিনে 3টি পাই বন্ধন আছে। আমি বলেছিলাম প্রত্যেকটি সমযোজী বন্ধনে এক জোড়া ইলেকট্রন থাকে। সো 3টি বন্ধনে কতটি ইলেকট্রন থাকবে? অবশ্যই 6টি ইলেকট্রন থাকবে। 6টি ইলেকট্রনকে আমরা কি বলবো? পাই ইলেকট্রন বলবো। কেন পাই ইলেকট্রন? কারণ পাই বন্ধনে ইলেকট্রনগুলো যুক্ত আছে। যেহেতু পাই বন্ধনে ইলেকট্রনগুলো যুক্ত আছে, সো আমরা বলতে পারি এগুলো হচ্ছে পাই ইলেকট্রন। আবার দেখো 4n+2 হচ্ছে পাই ইলেকট্রনের সংখ্যা। সো 4n+2 আমরা লিখতে পারি 6। যদি ক্যালকুলেট করি আমরা পাই n = 1। আমরা জানি 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। সো বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ প্রমাণিত হয়ে গেল। এবার আমরা আরেকটি যৌগ লিখব, সাইক্লোবিউটাডাইন। একটু আমরা খেয়াল করি, এই যৌগটির নাম হচ্ছে সাইক্লোবিউটাডাইন। ধরো তোমাকে বলা হলো রিটেন প্রশ্নে সাইক্লোবিউটাডাইন অ্যারোমেটিক যৌগ কিনা যাচাই করো। আমি লিখছি সাইক্লোবিউটাডাইন, সাইক্লোবিউটাডাইন অ্যারোমেটিক যৌগ কিনা যাচাই করো। অ্যারোমেটিক যৌগ কিনা যাচাই করো। এই ধরো একটি প্রশ্ন আমাদেরকে দেয়া হলো, আমরা কিভাবে সলভ করতে হবে? আমরা বলেছিলাম 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2টা কি? এটা হচ্ছে পাই ইলেকট্রনের সংখ্যা, পাই ইলেকট্রন সংখ্যা। অপরদিকে এই যৌগটিতে পাই ইলেকট্রন কতটি আছে? আমরা দেখতে পাচ্ছি যৌগটিতে একটি 2টি পাই বন্ধন আছে। একটি পাই বন্ধনে যদি 2টি ইলেকট্রন থাকে, 2টি পাই বন্ধনে কতটি ইলেকট্রন থাকবে? অবভিয়াসলি 4টি ইলেকট্রন থাকবে। সো 4n+2 হয়ে গেল 4। এবার আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাই 4n হচ্ছে 2। সুতরাং n হচ্ছে হাফ। n হাফ হলে যৌগটি কি অ্যারোমেটিক হবে কিনা? অবশ্যই হবে না। কেন হবে না? কারণ আমরা জানি হাফ কিন্তু একটি ভগ্নাংশ। আমি বলেছিলাম 4n+2 এর মধ্যে n কে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। যেহেতু পূর্ণ সংখ্যা আসেনি, সো আমরা বলবো সাইক্লোবিউটাডাইন একটি অ্যারোমেটিক যৌগ নয়। এটি কোনো অ্যারোমেটিক যৌগ নয়। এটি বড়জোর হতে পারে একটি চাক্রিক যৌগ। ঠিক আছে, এটি কি? এটি হচ্ছে একটি চাক্রিক যৌগ, কার্বোসাইক্লিক যৌগ। ভাইয়া বিক্রিয়াগুলোতে সমস্যা? অবশ্যই বিক্রিয়াগুলো ঠিক করানো হবে। আচ্ছা, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে আমরা কোন একটি যৌগ অ্যারোমেটিক কিনা যাচাই করব। যেমন আমি আরেকটি উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এই যৌগটি নিশ্চয়ই দেখেছিলে, ন্যাপথালিন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ন্যাপথ্যালিন। ন্যাপথ্যালিন অ্যারোমেটিক যৌগ কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। কিভাবে করব? আমি বলেছিলাম 4n+2 হচ্ছে পাই ইলেকট্রন সংখ্যা। এই ন্যাপথালিন যৌগটিতে কতটি পাই বন্ধন আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 5টি পাই বন্ধন আছে। সো পাই ইলেকট্রনের সংখ্যা কত হবে? পাই ইলেকট্রনের সংখ্যা হবে 10টি। সুতরাং আমরা লিখতে পারি 4n হচ্ছে 8। দ্যাট মিন্স n হচ্ছে 2। n 2, অর্থাৎ n এর আমরা একটি পূর্ণ সংখ্যা পেয়েছি। যেহেতু n এর একটি পূর্ণ সংখ্যা পেয়েছি, n এর মান যেহেতু একটি পূর্ণ সংখ্যা হয়েছে, সো আমরা বলতে পারি ন্যাপথালিন হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ। আমি যে প্রসিডিউরটা তোমাদেরকে শিখিয়ে দিলাম অ্যারোমেটিক কিনা যাচাই করার জন্য, এই প্রসিডিউরের মাধ্যমে তোমরা আরো অনেকগুলো যৌগ আসলে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিনা সেটা যাচাই করতে পারবে। এবার আসি বিক্রিয়াতে যাদের সমস্যা। আমরা কিন্তু এখন বিক্রিয়ায় চলে যাব। এর আগে আমি আশা করব তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
আর যারা ধৈর্য হারিয়ে লাইফটি ত্যাগ করেছো তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করছি আমি, কারণ আমরা কিন্তু এখনই খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ভালো কিছু পাওয়ার জন্য আসলে সবসময় ধৈর্য ধরতে হয়। জীবনে অনেক ধরনের অসুবিধা থাকে চলার পথে, কখনোই ধৈর্য হারালে চলবে না, সবসময় ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, অনেক কঠিন কঠিন সময় কিন্তু জীবনে আসবে। এ পর্যায়ে আমরা অ্যারোমেটিক যৌগের যে আদর্শ যৌগ আমরা জানি, অ্যারোমেটিক যৌগের মধ্যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে সবচেয়ে আদর্শ যে যৌগ, সেই যৌগটিকে আমরা বলি হচ্ছে বেনজিন। ঠিক আছে, এই যৌগটিকে আমরা কি বলি? বেনজিন বলি। বেনজিনকে পেট্রোলিয়াম থেকে পৃথক করা যেতে পারে। বেনজিনকে কি করা যেতে পারে? পেট্রোলিয়াম থেকে বেনজিনকে পৃথক করা যেতে পারে। কিভাবে করা হয়? তোমরা ভারী তৈলের নাম নিশ্চয়ই শুনেছ, পেট্রোলিয়ামে, যেটাকে আমরা বলি আলকাত্রা। যেটাকে আমরা কি বলি? আলকাত্রা। আলকাত্রাকে তুমি যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো, এই আলকাত্রাকে তুমি যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে তুমি পাবা হচ্ছে লঘু তৈল। অর্থাৎ ভারী তৈল থেকে তুমি একটা পাতলা বা লঘু তেল পাবে। লঘু তেল পাবে। ঠিক আছে, কি বললাম? ভারী তৈল বা আলকাত্রাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলে আমরা প্রথমে পাবো লঘু তেল। আচ্ছা, এই লঘু তেলের মধ্যে লঘু তেল যেটা পাবো সেটাকে আমরা এবার কি করব? লঘু তেলকে আমরা কি করব? একটা বিশেষ দ্রাবক ব্যবহার করব। এখানে আমরা বিশেষ কিছু রিয়েজেন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? এর সাথে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব, সাথে ব্যবহার করব 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। যদি আমরা এই কাজটা করি তাহলে আমরা লঘু তেল থেকে পেয়ে যাব হচ্ছে, লঘু তেল থেকে আমরা পেয়ে যাব 90% বেনজল। 90% বেনজল হচ্ছে বেনজিনের প্রধান একটা সোর্স। 90% বেনজল হচ্ছে বেনজিনের প্রধান একটা সোর্স। এই 90% বেনজলের একটা সংযুক্তি আছে, যেই সংযুক্তিটা অনেক সময় পরীক্ষায় আসে। মাথায় রাখবে, 90% বেনজলের মধ্যে 84% থাকে হচ্ছে তোমার বেনজিন। 84% থাকে বেনজিন, 13% থাকে হচ্ছে টলুইন, এবং সর্বশেষ 1% থাকে হচ্ছে জাইলিন। এই যে আমরা 90% বেনজল পেয়ে গেলাম, এই 90% বেনজলকে এবার যদি আমরা আংশিক পাতন করি, 90% বেনজলকে আমরা যদি এবার কি করি? আংশিক পাতন করি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 80 থেকে 82 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা যদি এটাকে আংশিক পাতন করি তাহলে আমরা কি পাবো? বিশুদ্ধ বেনজিন পাবো। ভাইয়া কতটুকু বিশুদ্ধ? 99% বিশুদ্ধ বেনজিন পেয়ে যাব। বিশুদ্ধ বেনজিন পেয়ে যাব। এটা হচ্ছে পেট্রোলিয়াম থেকে বেনজিন পৃথকীকরণের পদ্ধতি। আমি একটু আবার বলছি। প্রথমে আমরা আলকাত্রাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা পাবো হচ্ছে লঘু তৈল। দেখো, লঘু তৈলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং 10% সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি। যোগ করার ফলে আমরা পাচ্ছি 90% বেনজল। প্রশ্ন হচ্ছে আমরা কেন অ্যাসিড ব্যবহার করছি, কেন আমরা ক্ষার ব্যবহার করছি? কারণ এই যে বেনজল দেখতে পাচ্ছ, বেনজলটা রাসায়নিকভাবে হচ্ছে নিরপেক্ষ। অর্থাৎ সেটা অ্যাসিডিকও না, সেটা ক্ষারীয়ও না। সেটা কেমন? রাসায়নিকভাবে নিরপেক্ষ। তো একটা মিক্সচারে আমরা জানি অম্লধর্মী পদার্থ থাকতে পারে, ক্ষারধর্মী পদার্থ থাকতে পারে, নিরপেক্ষ পদার্থও থাকতে পারে। আমাদের টার্গেট হচ্ছে নিরপেক্ষ পদার্থটাকে মিশ্রণ থেকে আলাদা করা। সো আমরা কি করব? অ্যাসিডিক এবং বেসিক অর্থাৎ অম্লীয় এবং ক্ষারীয় যে পদার্থগুলো আছে সেগুলোকে আমরা নিউট্রাল করে ফেলবো। কিভাবে করব? দেখো, ক্ষারীয় পদার্থগুলোকে নিউট্রাল করার জন্য ব্যবহার করছি সালফিউরিক অ্যাসিড, অম্লীয় পদার্থগুলোকে নিউট্রাল করার জন্য ব্যবহার করেছি 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা পেয়ে গেলাম 90% বেনজল। এই 90% বেনজলের সংযুক্তিটা
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তোমাকে প্রশ্ন করা হবে 90% বেঞ্জলে কত পার্সেন্ট বেঞ্জিন থাকে? 84% বেঞ্জিন থাকে। কত পার্সেন্ট টলুইন থাকে? 13% টলুইন থাকে। 1% থাকে হচ্ছে জাইলিন। এই 90% বেঞ্জলকে 80 থেকে 82 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা যদি আংশিক পাতন করি তাহলে পেয়ে যাব 99% বিশুদ্ধ বেঞ্জিন। এটা হচ্ছে পেট্রোলিয়াম থেকে বেঞ্জিন পৃথকীকরণের পদ্ধতি। তো আমরা তো সবসময় পেট্রোলিয়াম থেকে পৃথক করব না, আমাদের শিল্প উৎপাদন করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালি এটাকে প্রডিউস করতে হবে। এখন আমরা দেখব ইন্ডাস্ট্রিয়ালি আমরা কিভাবে বেঞ্জিন প্রস্তুত করতে পারি। ঠিক আছে, তো এর আগে আমি একটু কনফার্ম হতে চাই তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছো কিনা। সবাই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এই পর্যায়ে আমরা জানবো বেঞ্জিন আমরা কোন কোন উপায়ে প্রস্তুত করতে পারি। বিক্রিয়াতে যেহেতু সমস্যা হবে, সো আমরা বিক্রিয়াগুলো জানতে হবে। আমরা লিখব বেঞ্জিনের প্রস্তুত বিক্রিয়া, কোন কোন উপায়ে আমরা আসলে বেঞ্জিন প্রস্তুত করতে পারি। অনেকগুলো প্রসিডিউর আছে, তবে গুরুত্বপূর্ণ প্রসিডিউরগুলো আমরা একটু জেনে নিব। প্রথম যে প্রসেস সেটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? বেঞ্জিন প্রস্তুত করতে পারি। এজন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে সোডিয়াম বেনজয়েট বা বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। দেখো এটা হচ্ছে একটা বেঞ্জিন। এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা বেঞ্জিন। বেঞ্জিনের সাথে একটা যদি COO গ্রুপ যুক্ত থাকে, COO গ্রুপ যুক্ত থাকে, তখন এই জিনিসটাকে আমরা বলি সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট। এই সোডিয়াম বেনজয়েটকে আমরা যদি এবার সোডা লাইম সহ উত্তপ্ত করি। ভাইয়া সোডা লাইম কি জিনিস? সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ সেটাকে আমরা বলি সোডা লাইম। এই সোডা লাইম সহ আমি যদি এবার উত্তপ্ত করি তাহলে আমরা পাবো বেঞ্জিন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়াটাকে আমি কেন ডিকার্বক্সিলেশন বললাম? ডিকার্বক্সিলেশন শব্দের অর্থ হচ্ছে কার্বন সংখ্যা কমে যাওয়া। কার্বন সংখ্যা কিভাবে কমছে? প্রথম যৌগটি থেকে খেয়াল করো, সোডিয়াম বেনজয়েটে কার্বন ছিল কয়টি? 7টি কার্বন ছিল। বেঞ্জিনে ছিল 6টি, এখানে ছিল 1টি, টোটাল কার্বন হচ্ছে 7টি। সোডিয়াম বেনজয়েট থেকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় উৎপন্ন বেঞ্জিনে কার্বন সংখ্যা হচ্ছে 6। কার্বন সংখ্যা 1 কমে গেল। যেহেতু কার্বন সংখ্যা কমে গেল, সো আমরা এই প্রসেসটাকে বলতে পারি ডিকার্বক্সিলেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমরা বেঞ্জিন তৈরি করতে পারি। এবার আসি আমরা 2 নম্বর একটি প্রসেস জানবো, যেটা তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রস্তুতির জন্য পড়ে এসেছিলে। সেটা হচ্ছে ইথাইন থেকে আমরা কিভাবে বেঞ্জিন প্রস্তুত করতে পারি। ইথাইন বা অ্যাসিটিলিন, HC ট্রিপল বন্ড CH, এই গ্যাসটিকে আমরা বলি ইথাইন গ্যাস। বলা হচ্ছে 3 অণু ইথাইন গ্যাসকে অনেক বেশি তাপমাত্রায়, অর্থাৎ প্রায় 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইনকে যদি তুমি উত্তপ্ত একটা লৌহ নল বা লোহার নলের মধ্য দিয়ে চালিত করো তাহলে তুমি পাবে বেঞ্জিন। কি বললাম আমি? বিক্রিয়াটা আবার বলছি। ইথাইনকে অনেক বেশি তাপমাত্রায় লোহার নলের মধ্য দিয়ে চালনা করা হলে আমরা পাবো বেঞ্জিন। দ্রষ্টব্য বিষয় হচ্ছে এখানে 3 অণু ইথাইন ব্যবহার করতে হচ্ছে। তাহলে 3 অণুকে আমরা বলতে পারি অনেকগুলো ইথাইন অণু পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে বেঞ্জিন তৈরি করে। আমরা এতদিন জানতাম ইথাইন থেকে বেঞ্জিন প্রস্তুত করা যায়, কিন্তু এই প্রস্তুত প্রণালীটি হচ্ছে একটি পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ। এবার আসি আর একটা প্রসেস জানবো আমরা, ফেনল থেকে কিভাবে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি। তোমরা নিশ্চয় ফেনল দেখেছো। ফেনল কেমন? বেঞ্জিন চক্রে যে কোনো একটা পজিশনে যদি একটা OH গ্রুপ যুক্ত থাকে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফেনল।
ফেনলকে জিঙ্ক সহ পাতন করা হলে, কি করা হলে? জিঙ্ক সহ পাতন করা হলে। আমরা জানি পাতন করার জন্য কি প্রয়োজন হয়? তাপমাত্রার প্রয়োজন হয়। ফেনলকে জিঙ্ক সহ পাতন করা হলে আমরা পাবো বেনজিন। তাহলে আমরা তিনটা প্রসেস শিখে ফেললাম। ফেনলকে জিঙ্ক সহ পাতন করলে আমরা পাবো বেনজিন। কোন প্রক্রিয়াটার নাম জিজ্ঞেস করছে আমাকে? সেকেন্ড, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পলিমারকরণ। এটা হচ্ছে পাতন, এটাকে আমরা বলতে পারি পাতন। ফেনলকে জিঙ্ক সহ পাতন, বা ইংরেজিতে এটাকে তুমি বলতে পারো ডিস্টিলেশন প্রসেস। এবার লাস্ট একটি বিক্রিয়া আমরা জানবো কিভাবে আসলে বেনজিন প্রস্তুত করা যায়। বেনজিন প্রস্তুতির সর্বশেষ একটি বিক্রিয়া এই মুহূর্তে আমরা জানবো, সেটা হচ্ছে তুমি গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করতে পারো। গ্রিগনার্ড বিকারক, আমরা গ্রিগনার্ড বিকারক চিনি। গ্রিগনার্ড বিকারক কি? বলা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। অ্যালকাইল গ্রুপকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, হ্যালাইড মানে ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, কিংবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলা হয়? গ্রিগনার্ড বিকারক বলা হয়, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তবে মাথায় রাখতে হবে বেনজিন প্রস্তুতির জন্য আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অর্থাৎ C6H5। C6H5 বেনজিন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে, তোমরা জানো বেনজিনে 6টি কার্বন থাকে, 6টি হাইড্রোজেন থাকে। একটি হাইড্রোজেন যদি কমে যায় আমরা পাই C6H5 একটি গ্রুপ। এই গ্রুপটিকে আমরা বলি অ্যারাইল গ্রুপ। অ্যারাইল গ্রুপের সাথে একটি ম্যাগনেসিয়াম ধাতু এবং ওই ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যদি একটি হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন যুক্ত থাকে, তখন আমরা এই সম্পূর্ণ বিষয়টাকে বলি গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারককে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো, একেবারে সহজ বাংলায় যদি বলি, গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি যদি পানি যোগ করো তাহলে তুমি পেয়ে যাবে বেনজিন। এটার নাম কি বললাম? এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকের সাথে পানি যুক্ত করা হলে বেনজিন পাওয়া যায়। দুই নং প্রসেসটা কি? 2 নং প্রসেসটা বলেছিলাম পলিমারকরণ। আচ্ছা, এগুলো হচ্ছে বেনজিন প্রস্তুতির বিক্রিয়া। এ পর্যায়ে আমরা জানবো বেনজিন কোন কোন রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করতে পারে। প্রথমে আমরা প্রস্তুতি জানলাম, এবার আমরা জানবো রাসায়নিক বিক্রিয়া। তোমরা কি প্রসেসগুলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে বেনজিন কোন কোন রাসায়নিক বিক্রিয়া দেখাতে পারে। আচ্ছা, এবার আসি বেনজিন আসলে কেমন। বেনজিন হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করতে পারে, যেটাকে আমরা বলি স্পেশাল আনস্যাচুরেশন। বিশেষ ধরনের অসম্পৃক্ততার কারণে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া লিখো। বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি? বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এবার আসি, তোমরা তোমাদের বইয়ে বেনজিনের 4টি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কথা শুনেছিলে। আমি নামগুলো লিখে ফেলি, কি কি ছিল?
এক নম্বরে ছিল হ্যালোজেনেশন, বা আমি প্রথমে লিখি নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ার কথা তোমরা নিশ্চয়ই শুনেছিলে। নাইট্রেশন বিক্রিয়া। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সালফোনেশন। সালফোনেশন 3 নাম্বার বিক্রিয়া। 3 নাম্বার বিক্রিয়া। আচ্ছা, আমি একটা কথা বলি, রিটেন পার্ট। রিটেন পার্ট দেখো, আমি বিক্রিয়াগুলো খুব ডিটেলস করে পড়াচ্ছি। সো রিটেন প্রশ্ন যেভাবেই হোক, আমরা যদি বিক্রিয়াগুলো সুন্দর করে বুঝি এবং প্রত্যেকটা স্টেপ খেয়াল রাখি, আমাদের রিটেন প্রশ্ন যেভাবেই হোক, আমরা এমসিকিউ হোক বা রিটেন হোক, উভয় পার্টে আমরা ইকুয়ালি আনসার করতে পারবো। ঠিক আছে? কারণ তোমরা এইচএসসির জন্য একটা প্রিপারেশন নিয়েছিলে, সো ওই প্রিপারেশনটা তোমরা যদি ধরে রাখো অ্যাডমিশনের সাথে, তাহলে আশা করি রিটেন প্রশ্নে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। নাইট্রেশন সালফোনেশন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, অর্থাৎ ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, এবং সর্বশেষ আমরা লিখব ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই 4টা বিক্রিয়া আমরা এখন দেখে ফেলবো খুব ধারাবাহিকভাবে। প্রথমে আসি, নাইট্রেশন বিক্রিয়া আমরা কিভাবে করতে পারি। নাইট্রেশন বিক্রিয়া আসি, নাইট্রেশন বিক্রিয়া কিভাবে করব? আমরা প্রথমে বেনজিন নিব। ঠিক আছে? নাইট্রেশন বিক্রিয়ার জন্য কি দরকার হয়? আমরা জানি 2টা জিনিস দরকার হয়। একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। তুমি যদি বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড ব্যবহার করো, এবং সাথে সাথে একটা টেম্পারেচার লাগবে, কত লাগবে? 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই তাপমাত্রাটা তোমাকে মেনটেন করতে হবে। বেনজিন 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বা সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোবেনজিন। এই বিক্রিয়াগুলো বইয়ে আছে, তো আমি হুবহু যদি এভাবে বলি সেটা তোমাদের কাছে ইফেক্টিভ মনে নাও হতে পারে। আমি একটা এক্সট্রা কথা বলবো এখানে, সেটা খেয়াল রাখতে হবে। এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এই দুজনের কাজ কি? এই দুজনের কাজ হচ্ছে একটি নাইট্রোনিয়াম ইলেকট্রোফাইল তৈরি করা। কি তৈরি করা? নাইট্রোনিয়াম ইলেকট্রোফাইল তৈরি করা। এই ইলেকট্রোফাইলটা কি করবে? এটা প্রতিস্থাপন সম্পন্ন করবে। যেহেতু প্রতিস্থাপন প্রক্রিয়াটা একটা ইলেকট্রোফাইল কর্তৃক সম্পন্ন হচ্ছে, নাইট্রোনিয়াম হচ্ছে একটা ইলেকট্রোফাইল। কেন? দেখো, তার একটি পজিটিভ চার্জ আছে, অর্থাৎ তার ইলেকট্রনের প্রতি আগ্রহ আছে। ইলেকট্রনের প্রতি যাদের আগ্রহ থাকে তাদেরকে আমরা বলি ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। এই প্রতিস্থাপন বিক্রিয়া যেহেতু একটি ইলেকট্রোফাইলকে দিয়ে হচ্ছে, সো আমরা বলতে পারি বিক্রিয়াটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রশ্ন আসতে পারে, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটা জানলাম। এবার আমরা জানবো সালফোনেশন বিক্রিয়া। বেনজিনের সাথে আমরা যদি শুধুমাত্র সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিই এবং টেম্পারেচার যদি রুম টেম্পারেচার রাখি, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা পাবো বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে একটা বেনজিন HSO3। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এই বিক্রিয়াটাও কিন্তু একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, পরে আমরা জানবো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কিভাবে হয়? বেনজিন কি করে? বেনজিন এবার ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তোমরা পড়েছিলে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডটার উপস্থিতিতে বেনজিন কি করবে? মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে। মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করার মাধ্যমে বেনজিন থেকে তৈরি হবে টলুইন। কি তৈরি হবে? টলুইন তৈরি হবে বা মিথাইল বেনজিন তৈরি হবে। এখানে দ্রষ্টব্য বিষয় হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন বা মিথাইল ইলেকট্রোফাইল কর্তৃক বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়াটি একটি মিথাইল কার্বনিয়াম আয়ন করছে, সো আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া।
আবার বলছি, বেনজিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল বেনজিন বা টলুইন তৈরি করে। এই বিক্রিয়াটাকে আমরা বলি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এবার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মতোই আরেকটি বিক্রিয়া আমরা দেখে ফেলবো। এখানে আমরা কি করব, অনুরূপভাবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করব। অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের জায়গায় এবার আমরা একটা অ্যাসিটাইল ক্লোরাইড ব্যবহার করব, CH3COCl, এটাকে আমরা বলি অ্যাসিটাইল ক্লোরাইড। এখান থেকে আমরা পাবো অ্যাসাইল মূলক। প্রতিস্থাপনটা অ্যালকাইল মূলক দিয়ে হয়েছিল, মিথাইল হচ্ছে একটা অ্যালকাইল মূলক, সেজন্য আগের বিক্রিয়াকে আমরা বলেছিলাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখন যদি অ্যাসাইল মূলক দিয়ে হয় CH3CO, এই মূলকটাকে আমরা বলি অ্যাসাইল মূলক। অ্যাসাইল মূলক দিয়ে যদি প্রতিস্থাপনটা সম্পন্ন হয় তখন আমরা সেটাকে বলি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে বেনজিনটা আমরা প্রথমে এঁকে ফেলবো, COCH3, এই গ্রুপটিকে আমরা যুক্ত করে দেব, ঠিক আছে। ফলে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলি মিথাইল ফিনাল কিটোন, বা এটার আরেকটা নাম আছে অ্যাসিটাফিনন। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটাফিনন। আশা করি এই বিক্রিয়াগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার 5 নাম্বার বিক্রিয়া, এটাকে আমরা বলতে পারি হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন বেনজিনের সাথে হ্যালোজেন বাহক ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, হ্যালোজেন বাহক ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দেওয়া হলে তৈরি হবে ক্লোরোবেনজিন। কি তৈরি হবে? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন তৈরি হবে, আশা করি দেখা যাচ্ছে। হ্যালোজেনেশন বিক্রিয়া কি হয়? হ্যালোজেন বাহক ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন তৈরি করে। এই বিক্রিয়াটাকে আমরা বলি হ্যালোজেনেশন। আচ্ছা, এই বিক্রিয়া আমরা যদি ব্রোমিন ব্যবহার করি, যদি আমরা এখানে ক্লোরিন ব্যবহার না করে ব্রোমিন করি, সেক্ষেত্রে তোমার হ্যালোজেন বাহক হিসেবে ফেরিক ক্লোরাইডের পরিবর্তে তোমাকে ব্যবহার করতে হবে ফেরিক ব্রোমাইড। ফেরিক ব্রোমাইড যদি ব্যবহার করো তাহলে পেয়ে যাবে ব্রোমোবেনজিন। কি পাবো? ব্রোমোবেনজিন, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে একেবারে বেসিক লেভেলের বিক্রিয়া। এ পর্যায়ে আমরা আরো কিছু বিক্রিয়া জানবো। সবাই একটু সিরিয়ালি নোট ডাউন করব, তাহলে আশা করি সমস্যা হবে না। বেনজিন যদি ওজনের সাথে বিক্রিয়া করে, দেখো এটা হচ্ছে বেনজিন। বেনজিন যদি ওজনের সাথে বিক্রিয়া করে, ওজোন গ্যাসের সাথে যদি বেনজিন বিক্রিয়া করে, সেক্ষেত্রে গ্লাইঅক্সাল তৈরি হয়। কি তৈরি হয়? গ্লাইঅক্সাল। এই জিনিসটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। বেনজিন ওজনের সাথে বিক্রিয়া করে তৈরি করে গ্লাইঅক্সাল। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। বিক্রিয়াটাকে তোমরা স্টার মার্ক করে রাখবা। সূর্যালোকের উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি করে। সূর্যালোকের উপস্থিতিতে বেনজিন কি করে? বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ সূর্যের আলো, বা সূর্যের আলোর উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো একটু খেয়াল করো, এখানেও আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দিয়েছিলাম হ্যালোজেনেশনে, কিন্তু হ্যালোজেনেশনে ক্লোরিনের সাথে বেনজিনের যে বিক্রিয়া সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। কোন ধরনের বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ায় কি তৈরি হবে? এখানে তৈরি হবে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন। ভিতরে আমরা জানি বেনজিনের 3টা পায়বন্ধন থাকে, প্রত্যেকটা পায়বন্ধন ভেঙে যাবে। কেন ভেঙে যাবে?
সংযোজন বিক্রিয়ায় পাই বন্ধনগুলো ভেঙে যায়, সংযোজন বিক্রিয়ায় পাই বন্ধনগুলো ভেঙে যায়, ভেঙে সিগমা বন্ধন গঠন করে। কতটি সিগমা বন্ধন গঠন করবে? যতটি পাই বন্ধন থাকবে তার ডাবল সিগমা বন্ধন গঠন করবে। বেনজিনে 3টি পাই বন্ধন ছিল, তাহলে কতটি সিগমা বন্ধন গঠন করবে? অবভিয়াসলি 6টি। আমরা লিখে ফেলি 1 2 3 4 5 6। প্রত্যেকটাতে আমরা একটা একটা করে ক্লোরিন যুক্ত করে দিব, ক্লোরিন যুক্ত করব। যদি আমরা ক্লোরিন যুক্ত করি, এখানে কিন্তু আগে থেকে হাইড্রোজেন ছিল, এই স্ট্রাকচারে আগে থেকে হাইড্রোজেন ছিল। ফুল স্ট্রাকচারটার সংকেত গিয়ে দাঁড়ায় C6H6Cl6, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি বেনজিন হেক্সাক্লোরাইড, বা এটার আরেকটা নাম আছে গ্যামাক্সিন। গ্যামাক্সিন গ্যামাক্সিন পাউডার হিসেবে এটাকে অনেক সময় ব্যবহার করা হয়, হয়তো অনেকে দেখেছো। গ্যামাক্সিন পাউডার কি হিসেবে ব্যবহার করা হয় এটা মাথায় রাখতে হবে। গ্যামাক্সিন হচ্ছে একটা উৎকৃষ্ট জীবাণুনাশক। গ্যামাক্সিন পাউডার কি হিসেবে ব্যবহার করা হয়? জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, জীবাণুকে ধ্বংস করে দিতে পারে, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। COCH3 অ্যাসিটাফেনল, অ্যাসিটাফেনল লিখেছি। এবার আসি আরেকটি জিনিস তোমাদেরকে আমি দেখাই, নিকেল প্রভাবকের উপস্থিতিতে আরো একটি সংযোজন বিক্রিয়া। এখন কিন্তু আমি তোমাদেরকে সংযোজন বিক্রিয়া দেখাচ্ছি, প্রত্যেকটাই সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া আরো একটি সংযোজন বিক্রিয়া দেখাই। বেনজিন কি করে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সাইক্লোহেক্সেন তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? সাইক্লোহেক্সেন তৈরি করতে পারে। দেখো সাইক্লোহেক্সেন তৈরি করলো। আচ্ছা, সাইক্লোহেক্সেন এবং বেনজিনের মধ্যে কি পার্থক্য? দেখো বেনজিনের মধ্যে কিন্তু একটা রেজোনেন্স স্ট্রাকচার ছিল, অর্থাৎ বেনজিনের মধ্যে 3টা পাই বন্ধন ছিল, কিন্তু সাইক্লোহেক্সেনে কি নেই? কোনো পাই বন্ধন নেই। এটাকে আমরা বলবো সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন সাইক্লোহেক্সেন হচ্ছে কি বলতো? সাইক্লোহেক্সেন হচ্ছে একটা কার্বোসাইক্লিক যৌগ। এটা কোন ধরনের যৌগ? একটু আগে পড়িয়েছিলাম, কার্বোসাইক্লিক যৌগ। ঠিক আছে, তাহলে আমরা বেনজিনের অনেকগুলো রিঅ্যাকশন পড়ে ফেললাম। প্রথমে আমরা 5টা প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছি, এরপর আমরা 3টা সংযোজন বিক্রিয়া পড়েছি, টোটাল 8টা রিঅ্যাকশন কিন্তু আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, আশা করি এই বিক্রিয়াগুলো পড়লেই যথেষ্ট, আমাদের বেনজিন পার্টটি কভার হবে। তোমাদেরকে আমি কি কি পড়ালাম? আমি তোমাদেরকে পড়ালাম লঘু তৈল থেকে আমরা কিভাবে বেনজিন পৃথকীকরণ করব, 90% বেনজলে কোন কোন রাসায়নিক উপাদানগুলো থাকতে পারে, সেগুলোর সংযুক্তি কেমন হবে, পাতন্বয়ের তাপমাত্রা কেমন হবে। তারপর দেখিয়েছিলাম বেনজিন কিভাবে প্রস্তুত করা যায়, 3-4টি প্রসেস দেখিয়েছি। ডিকার্বক্সিলেশন প্রসেস, ইথাইন থেকে পলিমারকরণ প্রক্রিয়ায় কিভাবে বেনজিন তৈরি করতে হয় দেখিয়েছি। তারপর আমি তোমাদেরকে ফেনলকে জিঙ্ক সহ পাতন করলে বেনজিন পাওয়া যায়। এবং সর্বশেষ আমি তোমাদেরকে দেখিয়েছি গ্রিকনাট বিকারকের সাথে পানির বিক্রিয়া করলে বেনজিন তৈরি হয়। এগুলো ছিল বেনজিনের প্রস্তুত বিক্রিয়া। এরপর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বেনজিন কোন কোন রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে। আমি বলেছিলাম বিশেষ ধরনের অসম্পৃক্ততার কারণে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি আগ্রহ দেখায়। বেনজিনের 4 ধরনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কথা আমি তোমাদেরকে বলেছি: নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন এবং হচ্ছে তোমার হ্যালোজেনেশন। প্রত্যেকটি বিক্রিয়া কোন কোন কৌশলে হয়, কিভাবে লিখতে হবে আমি তোমাদেরকে বিস্তারিত দেখিয়েছি। তারপর দেখিয়েছি বেনজিন ওজোনের সাথে বিক্রিয়া করে কিভাবে গ্লাইঅক্সাল তৈরি করে। তারপর দেখালাম বেনজিন থেকে কিভাবে আমরা গ্যামাক্সিন পাউডার পেতে পারি। বেনজিন ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন তৈরি করে, যেটা হচ্ছে একটা জীবাণুনাশক পদার্থ। পরবর্তীতে আমি তোমাদেরকে পড়িয়েছি বেনজিন নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সাইক্লোহেক্সেন তৈরি করে। তো আমি তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ বিক্রিয়াটা এখানে খুব দ্রুতই 2-3 মিনিটের মধ্যে বলে ফেললাম, তোমরাও সেভাবে হয়ে যাবে।
যদি তোমরা বাসায় অন্তত 2বার এগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করো। জৈব রসায়নের সবচেয়ে বড় কৌশলটা হচ্ছে বেশি বেশি লেখা। আচ্ছা, তো আমি আজকে আমাদের আসলে অনেক ধরনের টেকনিক্যাল জটিলতা ছিল, সেই কারণে ক্লাসটা একটু লংও হয়েছে, অনেক সময় ধরে আমরা ক্লাস নিচ্ছি, একাধিকবার ইন্টারাপ্ট হয়েছে। আমি তোমাদেরকে একটু বলে রাখি, আমার জন্য খুবই আনন্দের বিষয়, কেমিস্ট্রি পাওয়ার নামে একটি বই আমি ইউনিক পাবলিকেশন থেকে নিয়ে এসেছি। পাওয়ার সিরিজের আরও অনেকগুলো বই আছে, এই বইটি আমি একেবারে সক্রিয়ভাবে কাজ করেছি এবং চেষ্টা করেছি আসলে ভর্তি পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় ঠিক সেভাবে আমার অভিজ্ঞতার আলোকে করার, এবং পাঠ্যপুস্তককে প্রধান সোর্স হিসেবে ধরে বইটি সাজানো হয়েছে এবং সাথে সংযোজন করা হয়েছে বিগত বছরের মেডিকেল, জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যেটা তোমাকে একসাথে পড়া এবং প্র্যাকটিস করতে প্রচুর সহায়তা করবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা কিন্তু মডেল টেস্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো স্বপ্ন পূরণের সাথে থাকো, কেমিস্ট্রি পাওয়ারের সাথে থাকো। আগামী শনিবার আমাদের আবারও দেখা হচ্ছে কেমিস্ট্রি ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো। তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।